Hi all, welcome back and I am back with another set of book. কিন্তু বইতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে সাথে কিছু কিছু জিনিস শেয়ার করতে চাই again যেটা আমি সবসময়তে করতে থাকি, that is this is my bookshelf if you guys can see, and a change of location check. I have changed my location and this is my room. আর যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে for a very long time, since like it's been almost 2 to 3 years now, যে I have been practicing sitting in front of the camera, becoming comfortable in front of the camera and talking fluently in front of the camera. কারণ কি এই যে সিরিজের ভিডিওগুলো আমি করতে চলেছি, এই সিরিজটা আমি অনেক দিন ধরে করতে চাইছিলাম। ফাইনালি আই এম সিটিং ইন ফ্রন্ট অফ ইউ, আই অ্যাম টকিং টু ইউ। আর এই জিনিসটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, অ্যান্ড দিস ইজ দ্য রুম অফ মাইন্ড দ্যাট উইটনেসড এভরি সিঙ্গল থিং এভরি সিঙ্গল ডে. I used to wake up in the morning and I used to practice how to speak, how to talk, how to become so very comfortable in front of the camera. কারণ আমি সবাইকে দেখতাম and I felt very anxious that I have to do the same because I always wanted to do something like that. So finally I'm here sitting in front of my bookshelf in my room and this is a very beautiful feeling. কারণ বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর আর একদম স্ট্রেট লাইট এসে পড়ছে আমার মুখে, so you guys will be able to see every nook and corner of my face, even all the follicles, not the follicles, I mean all the droplets of sweat on my face, কারণ কি ভীষণ গরম। যাই হোক, if you guys wanna know যে বইগুলোর ব্যাপারে আমি আজকে কথা বলতে চলেছি, or if you guys wanna stay a little longer with me, then let's get started. আমার ফেসটা দেখে মনে হচ্ছে যে গুচ্ছ গুচ্ছ হাইলাইটার আমার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে, বাই দ্য ওয়ে সেরকম কিছু নয়। আজকে যেহেতু ভীষণ গরম সেহেতু আই এম সোয়েটিং লাইক হেল। কিন্তু আজকে আমি যেই বইগুলো নিয়ে কথা বলতে চলেছি, আজকে বেসিক্যালি আজকে থেকে একটা সিরিজ স্টার্ট করতে চলেছি যেখানটাতে আমি রিজন ওয়াইজ কথাবার্তা বলবো। আজকে আমি যেই বইগুলো নিয়ে কথা বলবো দোজ আর বেসড ইন এশিয়া, যেখানটা থেকে আমি বিলং করি। অবভিয়াসলি আজকের বইগুলো ইন্ডিয়া রিলেটেড তো নয়, কিন্তু আজকের বইগুলো মোস্টলি পাকিস্তান আর সিরিয়া আর একটা হলো কাবুল, আফগানিস্তান, এই কটা জায়গাকে নিয়ে আজকে আমি কিছু কিছু বইয়ের ব্যাপারে কথা বলবো। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে বইগুলো একটুখানি দেখাই আর তার পেছনে যে ছোট্ট ছোট্ট হিস্ট্রিগুলো রয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। এইটা হলো প্রথম বই, যেটা নাম হচ্ছে দ্য রানওয়েজ বাই ফাতিমা ভুট্টো। এবার এই বইটা যখন আমি কিনেছিলাম আই লিটারালি ফেসড আ সার্টেন টাইপ অফ প্রবলেম। কী হচ্ছে প্রবলেমটা, যখন আমি এই বইটার ফার্স্ট টাইম অর্ডার দিয়েছিলাম আই ডিড নট রিসিভ দ্য বুক। তারপরে যখন আমি সেকেন্ড টাইম অর্ডার দিতে গেলাম এই বইগুলো আউট অফ স্টক হয়ে গেছিলো। তারপর যখন আমি থার্ড টাইম বইটাকে অর্ডার দিলাম আই রিসিভ দ্য বুক আফটার লাইক 3 whole weeks, ট্রাস্ট মি এক্স্যাক্টলি। সো এই বইটা যেরকম রেড সিগনিফাই করছে লিটল বিট অফ ডেঞ্জার, কারণ গল্পটার ভেতরে অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো সিরিয়াসলি উইল কম্পেল আস টু থিঙ্ক অ্যাবাউট সাম ভেরি রিগোরাস থিং অ্যাবাউট আওয়ার society. But at the same time, as it signify, I mean as it is red, it also signifies delay, কারণ কি আমার এই বইটা পেতে সত্যি অনেক সময় লেগে গেছিল। Can you see the droplets of sweat? I think you can see that, বাই দ্য ওয়ে। তারপরে আমি যে বইটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে বার্ন শ্যাডোজ বাই কামিলা শামসি। আই এম কোয়াইট শিওর যে আপনারা সকলে হয়তো কামিলা শামসিকে চেনেন, কারণ শি ইজ আ ভেরি বিগ অ্যান্ড সেলিব্রেটেড অথর অফ অল টাইম। তো এই বইটা আমার ভীষণ ভালো লেগেছে পড়ে, আর এই বইটা অনেকটা জায়গাকে অনেকটা মানে অনেকগুলো ইনসিডেন্ট বা অনেকগুলো সিচুয়েশনকে মানে কন্টেইন। এই যে বইটা রয়েছে বার্ন শ্যাডো ইজ রিটেন বাই কামিলা শামসি, এই বইটা অনেকগুলো জায়গাকে বা অনেকগুলো সিচুয়েশনকে অ্যাবাউট হিস্ট্রি ফ্রম হিস্ট্রি কভার করে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যখন নাগাসাকিতে নিউক্লিয়ার বোম ফেলা হয়েছিল সেই সিচুয়েশনটা থেকে শুরু করে আমাদের ইন্ডিয়া যে যখন পার্টিশন হয়েছিল সেই সিচুয়েশনটাকে কভার করে কিছু কিছু ইনসিডেন্ট আমেরিকাতেও রয়েছে। তো এই গল্পটা অনেকটা সময় অনেকটা টাইম স্প্যান হয়তো কভার করে না, কিন্তু ভেরি ক্রুশিয়াল ইম্পর্টেন্ট ইভেন্ট এইখানটাতে রয়েছে। আর একটা মানুষ যে একটা প্রোটাগনিস্ট যে রয়েছে সে প্রত্যেকটা সিচুয়েশনকে কীভাবে হ্যান্ডেল করে করে ডিসপাইট অফ অল দ্য ডিফিকাল্টিজ শি হ্যাড ইন হার লাইফ, দো শি লিভড আ লং টাইম অ্যান্ড শি সাস্টেইনড হার ফ্যামিলি, দিস ইজ আ ভেরি বিউটিফুল স্টোরি, যেটা আমি আসছি অবভিয়াসলি না। মিনওয়াইল তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এই বইটা আমি রিসেন্টলি কিনেছি। এই বইটা নিয়ে আমি হয়তো খুব একটা বেশি পরিমাণে মানে কথা বাড়িতে বলতে পারবো না, কারণ কি আমার এই বইটার মাত্র কটা পেজে পড়া হয়েছে, কটা পেজ পড়ে কোনো বই জাজ করা যায় না। বাট তবুও কিছু কিছু জিনিসপত্র আমি এই বইটা থেকে পেয়েছি যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ দ্য নেম অফ দ্য বুক, দ্যাট ইজ দ্য পার্ল দ্যাট ব্রোক ইটস শেল। ইট ইজ বেসড ইন আফগানিস্তান অ্যান্ড ইট টক্স হিউমাঙ্গাসলি অ্যাবাউট দ্য বাচ্চা পশ ট্রেডিশন অফ আফগানিস্তান। এবার সেই জিনিসটা কি, সেটা নিয়ে কী করে এখানটাতে গল্প লেখা রয়েছে, আমি কিছু কিছু অ্যাসপেক্টস তো অবভিয়াসলি পড়ে ফেলেছি, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো ফর দ্যাট স্টে টিউনড। আর এই কটা হচ্ছে আজকে তিনটে বই যেগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। আমি হয়তো নেক্সট ভিডিওতে অ্যাবাউট ইন্ডিয়া, অ্যাবাউট শ্রীলঙ্কা, অ্যাবাউট বাংলাদেশ, ডিফারেন্ট এশিয়ান
রিজিয়ন নিয়ে কথা বলতে চলেছি, কারণ আমি এটা ভাবছি যে করলে হয়তো একটুখানি ভালো হবে বা আমারও খুব আনন্দ হবে, তাই জন্য আমি এই জিনিসপত্রগুলো করবো আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমরা এই বইগুলো নিয়ে স্পেসিফিক্যালি কথাবার্তা স্টার্ট করি। সো লেটস গো। তো আজকে প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য রানাওয়েজ বাই ফাতিমা ভুট্টো। তো এই বইটা অনেকগুলো জায়গাকে কভার করছে, তার মধ্যে ফার্স্ট হচ্ছে পাকিস্তান, করাচি, তারপরে হচ্ছে লন্ডন, আর কিছু কিছু জিনিসপত্র এখানটাতে ইন্ডিয়ারও রয়েছে। তো এখানটাতে যে ক্যারেক্টারগুলো নিয়ে কথাবার্তা বলা রয়েছে আমি তাদের নামগুলো ফার্স্ট বলি। ফার্স্ট অনিতা রোজ, হু বিলংস টু পাকিস্তান, হু লিভস ইন করাচি ইন দ্য বিগেস্ট স্লাম অফ পাকিস্তান, বিগেস্ট স্লাম অফ করাচি। তারপরে এখানটাতে সানি বলে একজন মানুষের কথা বলা রয়েছে, হু ইজ ফ্রম লন্ডন বাট হিজ ফ্যামিলি হ্যাজ অ্যান অরিজিন ইন ইন্ডিয়া বেসিক্যালি। আর তারপরে আরেকজনের কথা বলা হচ্ছে যে হলো যার নাম মন্টি। মন্টি ইজ আ ভেরি রিচ কিড বেসিক্যালি। ওর বাবার অনেক বড় বড় বিজনেস রয়েছে, আর ওরা কিছুটা সময় লন্ডনে পাস করে আর কিছুটা সময় ওরা করাচিতে থাকে। তো এই তিনটে মানুষের লাইফকে নিয়ে এই গল্পটা রয়েছে মোস্টলি। তো এবার গল্পতে কী কী জিনিসপত্র রয়েছে, কিন্তু তার আগে আমি এখানটাতে কিছু কিছু কথা বলতে চাই। আমাদের এশিয়ান কিছু কিছু কান্ট্রি রয়েছে উইচ আর কনসিডার টু বি ভেরি পোর, আর পাকিস্তান ইজ টাইপ অফ লাইক ওয়ান অফ দেম। আমাদের ইন্ডিয়াও তার মধ্যে রয়েছে। তো পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য পোর কান্ট্রি ইন দ্য এন্টায়ার ইউনিভার্স। তো সেখানটাতে যে স্লাম রয়েছে বা যারা অনেকটা বেশি পরিমাণে আন্ডার প্রিভিলেজ সেকশনে থাকছে, তাদের লাইফে কী করে প্রবলেমস আসতে পারে বা তাদের লাইফের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো তাদেরকে কী করে কম্পেল করছে টু জয়েন সামথিং উইচ উই কনসিডার ব্যাড ইন আওয়ার টুডে সোসাইটি। তো সেই জিনিসপত্রগুলো এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আর তাছাড়া পাকিস্তানের কিছু কিছু জায়গাতে অনেক বেশি পরিমাণে ডিসক্রিমিনেশন হয় অন দ্য বেসিস অফ ওয়েলথ, অন দ্য বেসিস অফ মানি। অনেক বেশি বড় লোকের অনেক বেশি অপরচুনিটিস রয়েছে, অনেক বেশি গরিব লোকের অনেক বেশি অপরচুনিটি নেই, তাদেরকে বাধ্য হতে হয় কিছু কিছু জিনিসপত্র যেগুলোকে খারাপ বলছো সেগুলোতে জয়েন করার জন্য টু আর্ন আ ডিসেন্ট লিভিং। তো সেইগুলো নিয়ে এখানটাতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আর আরেকটা জিনিস যেটাকে খুব সুন্দর করে পোট্রে করা হয়েছে এই গল্পের বইতে, সেটা হচ্ছে যে ইফ আ পার্সন বিলংস টু আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি like the developing countries of our entire universe, আর ইন্ডিয়া পাকিস্তান ওই ডেভেলপিং কান্ট্রিগুলোর মধ্যেই পড়ছে। তো যেগুলোকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলছি, সেখান থেকে যদি কোনো মানুষ গিয়ে এই লন্ডন বা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে বা ভীষণ সিভিলাইজড ভীষণ ডেভেলপড কোনো একটা কান্ট্রিতে গিয়ে থাকতে চায় বা থাকে, সেখানেও তাদেরকে অনেক ধরনের ডিসক্রিমিনেশন ফেস করতে হয়। দ্য ফার্স্ট বিং দ্য রেস, দ্য সেকেন্ড বিং কামিং ফ্রম আ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আর থার্ড বিং দেয়ার আর সেভারাল রিজন। আই এম জাস্ট নট ডেলভিং ডিপ ইনসাইড এনি অফ দ্য অ্যাসপেক্ট। কিন্তু সেখানেতে থাকলে অনেক ধরনের ডিসক্রিমিনেশন ফেস করতে হয়। তো এখানেও একটা ক্যারেক্টার রয়েছে যার নাম সানি, যে লন্ডনে থাকছে আর যার ফ্যামিলি একসময় তো ইন্ডিয়ায় থাকতো। তো ওর বাবা ওকে নিয়ে ওখানটাতে যায় যাতে একটা ভালো লাইফ গিফট করতে পারে পুরো ফ্যামিলিকে। তো সেজন্য ওখানটাতে গিয়েও ওকে অনেক ধরনের প্রবলেমস ফেস করতে হয়েছিল। অ্যান্ড অল দ্য পিপল আই এম গোনা বি টকিং অ্যাবাউট ইন মাই টুডেজ ভিডিও, দে বিলং টু দ্য মুসলিম কমিউনিটি আর মুসলিম ফ্যামিলি। সো এইটা হচ্ছে এই গল্পের একটা খুব সুন্দর আউটলাইন। তো এই গল্পটা যে রয়েছে তিনটে ক্যারেক্টারের নাম বললাম, ওদের লাইফে বিভিন্ন বিভিন্ন ক্রাইসিস রয়েছে ফার্স্ট অফ অল। আর সেই ক্রাইসিসগুলোর মধ্যে ওরা সার্ভাইভ করতে থাকে, দে নেভার লুজ হোপ টু সার্ভাইভ। তার মধ্যে প্রথম যে ক্যারেক্টার রয়েছে তার নাম হচ্ছে অনিতা রোজ। বেসিক্যালি শি ইজ আ খ্রিস্টান, বাট ল্যাটার শি ডিড নট কনভার্ট টু মুসলিম অর ইসলাম, বাট শি কম্পেলড হার সেলফ টু think like an Islam, like Muslim women, think like a Muslim women। কারণ কি ওর লাইফে এমন কিছু কিছু ঘটনা ঘটেছিল আর সেই ঘটনাগুলোকে পুশ ফার্দার করেছিল হিজ ওন ব্রাদার। তো সেজন্য ও নিজের খ্রিশ্চান আইডেন্টিটি ছেড়ে একটা মুসলিম আইডেন্টিটি নিয়ে ওয়ান্স শি রিচড সিরিয়া টু ফাইট ফর দ্য কজ অফ আল্লাহ, ফাইট ফর দ্য কজ অফ অলমাইটি, যে যা যা জিনিসপত্র ওখানটাতে হয়। তারপরে এখানটাতে আরেকটা ক্যারেক্টারের নাম রয়েছে যে হলো সানি, যারা লন্ডনে থাকছে। তো সেখানে ও বিভিন্ন ডিসক্রিমিনেশন পেয়ে সমাজ থেকে অনেক ধরনের ধাক্কা খেয়ে he decided to go to Syria and join the movement, like যেটা সিরিয়াতে চলছিল। আর আরেকটা যে ক্যারেক্টার রয়েছে মন্টি, সেও অনেক বেশি ধরনের ধাক্কা পায়। বেসিক্যালি হি ইউজ টু বি ইন আ লাভ অফ আ ওয়েমেন হুজ নেম ওয়াজ লেলা, বাট হু লেলা ইজ আমি আসছি ইন আ মেন ওয়াইল। তো সানি যে ছিল, মন্টি, ও অনেক ধরনের ধাক্কা পায় কারণ হি বিকেম সো মাচ কনফিউজড উইথ হিজ লাইফ, হি ডিডন্ট নো হোয়াট হি মাস্ট ডু অ্যান্ড হোয়াট হি মাস্ট নট ডু। কিন্তু ও লেলাকে এতটাই বেশি পরিমাণে ভালোবাসতো। তো এরকম কিছু কিছু রিজনের জন্য ও নিজেকে প্রুভ করার জন্য
ইভেন হি লাইক ওয়েন্ট টু সিরিয়া ফর দ্য সেম কজ। তো এই তিনটে ক্যারেক্টারেরই সিরিয়াতে গিয়ে দেখা হয়, আর সিরিয়াতে গিয়ে দেখা হওয়ার পর একটা সিচুয়েশন আসে যেখানটাতে এই তিনজনের মধ্যে একটা কম্ব্যাট হয়, আর বাকি দুজন মানুষ একজনকে হত্যা করতে বাধ্য হয়। আর এখানটাতে যে ল্যালা আর মন্টি রয়েছে, এদের দুজনের যে লাভ স্টোরিটা খানিকটা ল্যালা আর মজনুর মতো, কিন্তু সেটা এখানটাতে বলা হয় না, বেসিক্যালি ল্যালা আর মন্টি হিসেবেই রাখা হয়। এবার আমি আসছি এই গল্পতে, আর বেশি কিছু ক্রিটিসিজমে যাচ্ছি না, এবার স্ট্রেইট আমি গল্পতে ঢুকছি। তো অনিতা রোজ বলেছে ক্যারেক্টার রয়েছে, শি ইজ আ মুসলিম, শি ইজ আ খ্রিস্টান ওয়েমেন। আর ওর ফ্যামিলিতে ওর মা যে রয়েছে সে মানে অনেক বড় বড় লোকের বাড়িতে কিছু কিছু কাজকর্ম করে। বেসিক্যালি শি ইজ আ মাসাজ পার্সন। ও সবাইকে মাসাজ দেওয়ার জন্য যেত অনেক বড় বড় মানে মহল্লা যে রয়েছে সেই সব জায়গাতে। ওর একটা দাদা রয়েছে আর ও রয়েছে। ছোটোবেলা থেকে ওর আর ওর দাদার মধ্যে খুব একটা ভালো রিলেশনশিপ ছিল, আর এই ভালো রিলেশনশিপটা পরেও অবভিয়াসলি কন্টিনিউ হয়। কিন্তু ওর মা যখন কোথাও কাজকর্ম করতে যেত তখন মানে সাম ডে শি ইউজ টু অ্যাকম্প্যানি হার মাদার। কিন্তু ওখানটাতে গিয়ে ও খুব অ্যামেজড হতো যে ওয়াও, আমরা কোথায় থাকছি যেখানটাতে আমাদের খাবার দাবারের কিছু নেই, মোস্টলি আমাদেরকে মানে নেইবারদের কাছ থেকে চেয়ে খেতে হচ্ছে, আমাদের লাইভলিহুড ইজ ইকুয়ালস টু আ জিরো। কিন্তু সেখানটাতে এই যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলো কত ভালোভাবে মানে বাস করছে, এদের কোনো অভাব নেই ফার্স্ট অফ অল। তো এইগুলো দেখে ও খুব অ্যামেজড হতো, অ্যান্ড শি অলওয়েজ ওয়ান্টেড টু হ্যাভ সামথিং লাইক দ্যাট। কিন্তু ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট শি নেভার ওয়াজ জেলাস অফ এনি অফ দিস থিংস। তো অনিতার লাইফে এখনও ট্র্যাজেডি এম্বার্ক করেনি। তো ও যে পাড়াতে থাকতো সেখানটাতে ওর একজনের সাথে পরিচয় হয়েছিল যার নাম ছিল ওসামা। লাইক ওসামা অনেকই বড়, মানে ওর বাবার বয়সে ছিল, কিন্তু ওসামার কোম্পানিতে অনিতার খুব ভালো লাগতো, কারণ কি ওসামা ওকে অনেক কিছু শিখতে সাহায্য করেছিল। ইভেন ওসামা ওয়াজ দ্য পার্সন হু মেড অনিতা বিলিভ যে ইউ আর দ্য ওনার অফ ইউর ওন উইল। মানে ওকে নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট বানাতে বা সেলফ সেন্টার্ড বানাতে বা নিজের যা যা প্রায়োরিটিগুলোকে বুঝতে ওসামা অনেক সাহায্য করেছিল। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট পয়েন্ট when Anita utilized, or Anita even understood what she wants in her life. She never wanted to be somebody else's servant, rather she always wanted to become a dependent person, and she always wanted to be somebody whose family can rely on. আর ওর ফ্যামিলির নামটাকে অনেকটা বেশি পরিমাণে রোশন করবে, আর ও সবসময় মাথা উঁচু করে বাঁচবে, ও কখনো কারোর সামনে মাথা ঝুঁকিয়ে বাঁচবে না। সো দ্যাট ওয়াজ দ্য মোটো অফ অনিতাস লাইফ। কিন্তু এটা আলটিমেটলি ভুল প্রমাণিত হয়েছিল। ও অবভিয়াসলি কারোর সামনে তো মানে মাথা নামায়নি, কিন্তু ওকে লাইফে কিছু কিছু মেজর ডিসিশন নিতে হয়েছিল যেগুলো ওর লাইফটাকে একদম জাস্ট তছনছ করে রেখে দিয়েছিল। তারপর কি হচ্ছে, এবার অনিতার লাইফে যখন অনিতা আস্তে আস্তে অনেকটা বেশি বড় হয়, ও ওসামার কাছ থেকে বিভিন্ন বিভিন্ন লার্নিং পেতে থাকে। কিন্তু তারপরে সাডেনলি ওর দাদা অনেক বেশি বড় লোক হয়ে যায়, ওর দাদা বাড়িতে অনেক বেশি বেশি করে টাকা পয়সা ইনকাম করে আনতে শুরু করে। কিন্তু কোথা থেকে ইনকাম করে আনে, নোবডি আস্কড হেম। আর কখনো অনিতাও মানে অনিতা কখনো জানতে চায়নি যে তুমি কোথা থেকে টাকা পয়সা ইনকাম করে আনছো। কিন্তু একদিন ওর ফোনে একটা ফোন আসে, মানে অনিতা দাদার ফোনে একটা ফোন আসে, যেখানটা দিয়ে ফোনের ওপার থেকে অনিতার দাদাকে একটা লোক, একটা মেল ভয়েস মানে কোনো একটা নামে ডাকে, যে নামটা মুসলিম ছিল, খ্রিস্টান ছিল না। তখন থেকে অনিতার মনে আস্তে আস্তে করে সমস্ত কিছু স্টেম হতে থাকে, ডাউট স্টেম হতে থাকে যে হোয়াট অ্যাকচুয়ালি হি ইজ ডুইং। ওকে মানে ওর নাম হচ্ছে হলো এজরা, কিন্তু ওকে কেউ মুসলিম নামে কেন কেউ ডাকলো। তো এরকম করেও কি ওকে কখনো পেশেন্ট করেনি, কারণ কি ওরা যে লাইফটা চেয়েছিল সেই লাইফটা ওরা পেয়েছিল। দে বিকেম রিচ। তারা মানে ওরা ওই মানে কি বলবো মানে লাইক ডিনজি একটা কলোনি থেকে খুব সুন্দর একটা জায়গাতে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে, একটা মার্কেট প্লেসে খুব প্রপার একটা জায়গাতে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকতে শুরু করেছিল। তো নোবডি আস্কড এনি কোয়েশ্চেন টু হিম। কিন্তু সাডেনলি অন আ সার্টেন ডে কী হলো, ওর যে দাদা ছিল, ওর দাদা ওকে একটা বিউটি পার্লার নিয়ে গেল, যেখানটা থেকে ওকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছিল। সাজিয়ে দেওয়ার পর ওর দাদা ওকে কোথাও ঘুরতে নিয়ে যাবে এই প্রমিস করে ওকে কোনো একটা গালফ কান্ট্রিতে নিয়ে যাওয়া হয়। গালফ কান্ট্রিতে নিয়ে যাওয়ার পর ওর দাদাকে কিছু টাকা দেয়, যেটা দিয়ে বলে যে একটুখানি আশেপাশ ঘুরে আসতে। ও সেটাই করে, শি ওয়াজ ভেরি হ্যাপি। কিন্তু সাডেনলি অন দ্য সেকেন্ড ডে ওর দাদা ওকে খুব বিচ্ছিরি একটা কাজ করতে বাধ্য করে। সেটা হচ্ছে হার ব্রাদার আস্কড হার টু গিভ হার বডি টু সামওয়ান এলস। Exactly, that was the business Anita's brother was doing, even to for the sake of earning a petty amount of money. Or dada etao bhabeni je she is my sister, I'm putting her entire thing into stake, কিন্তু কিচ্ছু না ভেবে ওর মানে সিস্টারকে কম্পেল করে যে তুমি যাও আর অন্য কারোর সাথে গিয়ে শো অ্যান্ড আর্ন সাম মানি সো দ্যাট উই ক্যান লাইক সাস্টেন আওয়ার ফ্যামিলি। তো অনিতার ওই পোর্শনটাতে অনিতা ওয়াজ কমপ্লিটলি
ইমোশনলেস, শি বিকেম ইমোশনলেস। আর ওই জিনিসটা ওকে এত বেশি করে ধাক্কা দিয়েছিল যে শি ডিসাইডেড টু ডু সামথিং, যেটা করে হয়তো ও সবার থেকে দূরে চলে যাবে, বা ও কারোর জন্য কিছু একটা করবে যার জন্যে ওর যে সমস্ত পাপগুলো ও আর্ন করছে সেগুলোকে কোনো না কোনোভাবে ও নিজের শরীর থেকে বার করে দিতে পারবে। বাট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, লাইক টিল দিস পয়েন্ট অফ টাইম, ও ওর সমস্ত নার্ভসকে একদম শক্তভাবে বন্ধ করে রেখেছিল। সো দিস ওয়াজ দ্য এন্টায়ার সিচুয়েশন। যখন অনিতা নিজেকে কম্পেল করলো যে আমি আজকে থেকে অন্য একটা মানুষ হব, অন্য একটা আইডেন্টিটি নিয়ে আমি থাকবো, আর এই আইডেন্টিটি নিয়ে আমি পাকিস্তানের ইসলাম ডিঞ্জি এরিয়া থেকে বেরিয়ে কোনো একটা মহৎ কাজের জন্য যাব। আর সেই মহৎ কাজটা একমাত্র খুব ইজিলি অ্যাফোর্ড করতে পেরেছিল বাই ভিজিটিং সিরিয়া, যেখানটাতে গিয়ে ও লাইফে আরেকটা টপ সিটার বেরিয়ে আসতে চলেছে। তারপর এখানটাতে যে হচ্ছে সানি, সানি যেরকম বললাম যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে অরিজিন নিয়ে গিয়ে আমি লন্ডনে থাকতে শুরু করেছিল। তো ওখানটাতে সানি ইন অ্যান আইডেন্টিটি ক্রাইসিস ফার্স্ট অফ অল। আর বিং লাইক দ্যাট, সানি আরেকটা প্রবলেমের মধ্যেও পড়েছিল, যেটা হচ্ছে যে হি ওয়াজ নট কোয়াইট শিওর অ্যাবাউট হিজ ওন সেক্সুয়াল ওরিয়েন্টেশন। এই গল্পটাতে কোথাও এরকম মানে ক্লিয়ারলি বলে দেওয়া নেই যে হি ওয়াজ ওয়ান অফ বাই সেক্সুয়াল আর হোমোসেক্সুয়াল, এখানেতে কিছু সেরকম করে বলে দেওয়া নেই। কিন্তু গল্পটাতে একটা ক্যারেক্টার রয়েছে যে তুর্কি থেকে ইংল্যান্ডে রিফিউজি নিয়ে গেছিলো, তার সাথে ও মানে নিজেকে স্বপ্ন দেখতো, ওর মানে তার তার পাশে ও নিজেকে রাখতে চাইতো সবসময়তে। আর যখন রাখতো তখন ও অনেকটা বেশি সাবলাইম ফিল করতো। কিন্তু এখানে কোথাও এমফ্যাটিক্যালি মানে ক্লেম করা নেই যে হি ইজ হোমোসেক্সুয়াল আর সামথিং লাইক দ্যাট, এরকম কোনো কিছু খানটাতে বলে দেওয়া নেই। কিন্তু আমার মনে হয়েছে, আপনাদের নাও মনে হতে পারে, বাট আই থিঙ্ক ইটস লাইক দ্যাট। তো ওখান থেকে ও আইডেন্টিটি ক্রাইসিসের সঙ্গে সঙ্গে যখন নিজের ওরিয়েন্টেশনের উপর মানে কোনো জায়গা পাচ্ছিল না, কোনো আনসার পাচ্ছিল না, ইভেন নিজের বাবাকেও কোনো কিছু বলল না। এত গরম, বাবারে বাবা, মরে যাবো মনে হচ্ছে। তো যাই হোক, ও যখন ওরকম একটা আইডেন্টিটি ক্রাইসিসের সঙ্গে সঙ্গে নিজের ওরিয়েন্টেশন ক্রাইসিস নিয়েও প্রবলেমে পড়েছিল, ও কারোর কাছে নিজের মানে কি বলবো, নিজের রেজ জানাতে পারছিল না। তারপরে ও যখন নিজের মধ্যে এতটা বেশি পরিমাণে একটু একটু করে হি ওয়াজ লাইক ব্রেকিং ডাউন, ও নিজের ফাদারকে কিছু জানাতে পারছে না, ও নিজের ফ্রেন্ডসদেরকে কিছু জানাতে পারছে না, তখন ও লাইফে একজন মানুষ মেসিহার মতো এসেছিল, যে হচ্ছে ওর একটা কাজিন, যে সিরিয়া থেকে ভিজিট করে এসেছে। আর সিরিয়াতে যে সমস্ত মহৎ মহৎ কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে ওর কাছে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল যে তুমি এখানটাতে যদি কিছু না পাও করতে, তুমি ওখানেতে যাও, ওখানে যাও, ওখানে তুমি আল্লাহর সার্ভ করো, আল্লাহকে সার্ভ করো, ওখানে তুমি আল্লাহর সার্ভেন্ট হও, ওখানে গিয়ে ওখানকার যে বিশাল মুভমেন্ট চলছে সেখানটাতে তুমি নিজেকে বেস্টাও করো, তাতে হয়তো তুমি কিছু আনসার পাবে। তো সানি এই স্বপ্ন নিয়েই ওর কাজিনের ওপরে বিশ্বাস করে হি লেফট লন্ডন অ্যান্ড ওয়েন্ট টু সিরিয়া। তো এটা হচ্ছে হলো সানির গল্প। এবার আছে মন্ডির গল্প। মন্ডি অলওয়েজ বিলং টু আ ভেরি অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, ওর বাবার অনেক টাকা পয়সা ছিল, ওর মানে ওদের কোনো রকম কোনো ক্রাইসিসই হয়তো ছিল না, কিন্তু সানির যে ক্রাইসিসটা ছিল ওর ফ্যামিলি ওরিয়েন্টেশনের ক্রাইসিস ছিল। ফার্স্ট অফ অল ওর মা ওর বাবার মধ্যে খুব একটা বেশি পরিমাণে ভালো সম্পর্ক ছিল না, আর ও অনেক বড় একটা ইউনিভার্সিটিতে পড়তো, মানে সমস্ত কিছু বড় বড় লোকের মতো মানে লোকের মতো ছিল। আর ওর আদব কায়দার মধ্যে একটুখানি ওয়েস্টার্নাইজ মানে অ্যাসপেক্টস বেশি ছিল। আর সেই ওয়েস্টার্নাইজ অ্যাসপেক্ট দিয়ে ও যেখানটাতে থাকতো সেখানকার আশেপাশের মানুষজনদের সাথে ও মিশতে পারতো না, সুতরাং হি ওয়াজ কোয়াইট অ্যালোন, লাইক আদার দেন 2 to 3 friends she did not, I mean sorry, other than having 2 to 3 friends he did not have many friends. কিন্তু ও যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায় তখন ওর একটা মেয়ের প্রেমে পড়ে, যে মেয়েটার নাম হচ্ছে ল্যালা, যাকে ও ভীষণ ভালোবেসে ফেলেছিল। কারণ কি মন্টি কখনো নিজের লাইফে এরকম একটা আউটস্পোকেন, এরকম ইলিবারেল, এরকম ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়েকে কখনো দেখেনি। দেখার পর হি ইনস্ট্যান্টলি ফলেন ফর দ্যাট পার্সন, ফলেন ফর দ্যাট ওয়েমেন, যাকে ও ভীষণ ভালোবেসে ফেলেছিল। কিন্তু এবার যেটা টুইস্ট সেটা হচ্ছে যে হু ওয়াজ দিস ল্যালা, হু ইজ দিস ল্যালা? ল্যালা ইজ নান আদার দেন অনিতা রোজ হারসেলফ। যখন ওর দাদা ওকে ওরকম একটা কাজ করতে বাধ্য করেছিল, ওকেও একটা মুসলিম আইডেন্টিটি নিয়ে ওখানে যেতে হয়েছিল। আর তারপরে ও যখন করাচি আবার ফিরে আসলো, শি নেভার থট অফ অ্যাডাপ্টিং হার ওল্ড নেম অনিতা রোজ। কারণ কি এই যে সিচুয়েশনটা হয়েছিল, এই সিচুয়েশনটা হওয়ার পর ওর ওল্ড সেলফকে পুরোপুরি ভুলে গেছিল, ও আর ওল্ড সেলফকে মনে রাখতেই চায়নি। রাদার শি বিকেম ল্যালা পার্মানেন্টলি। আর এই ল্যালা হয়ে ও কলেজে এনরোল হয়েছিল, হওয়ার পরে ও মন্টির সাথে প্রেমে পড়ে গেছিলো, কিন্তু ও মন্টিকে জেনুইনলি ভালোবাসতো। কিন্তু ল্যালার এটাও মনে হতো যে মন্টিকে ভালোবাসা ছাড়াও আমার লাইফে কিছু কিছু মহৎ কাজ রয়েছে, তাই জন্য ও হয়তো মন্টিকে পুরোপুরি নিজেকে দিয়ে দেয়নি, বাট মন্টি ওয়াজ কমপ্লিটলি অল ওভার হার। মন্টির মাথার মধ্যে সবসময়তে ল্যালা ল্যালা ল্যালাই চলতে থাকতো বাই দ্য ওয়ে। তো এরকম করে চলার সময়তে যখন ল্যালা ওয়েন্ট টু সিরিয়া, মন্টি ওয়াজ কমপ্লিটলি ব্রোকেন। কারণ কি, আর তাছাড়া মন্টি ইভেন জানতেও পেরে গেছিলো যে ল্যালা এক সময়তে কিছু একটা করেছে যেটা ওর করা উচিত হয়নি। কিন্তু
মন্টি কখনো ল্যালাকে অবিশ্বাস করেনি, তো ল্যালার সঙ্গে সঙ্গে মন্টিও সিরিয়াতে যায়। সিরিয়াতে মানে মন্টি বেসিক্যালি ল্যালাকে খুঁজতে গেছিলো, কিন্তু সেখানটাতে খুঁজতে যাওয়ার পর অনেক দিন সময় লেগে যায় যে মন্টির ল্যালার দেখা পেতে পেতে। আর এই জায়গাটাতে আপনার মনে হবে যে আপনি হয়তো লায়লা মজনু লাইফ মানে লাভ স্টোরি পড়ছেন খানিকটা, কিন্তু সিরিয়াতে যাওয়ার পরে সিরিয়া ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট প্লেস ফর এভরিবডি। কারণ তার যে পলিটিক্যাল রিজনগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি জানি, ডিউ টু দ্য ডিউ টু সেভারাল সোশ্যাল মিডিয়াস আর নিউজ চ্যানেলসের জন্যে। তো সিরিয়ার যেরকম টোপোগ্রাফি রয়েছে সেখানকার মতন একটা জায়গাতে একটা মানুষের লিভ ইন করতে কী কী প্রবলেমস হতে পারে সেই জিনিসপত্রগুলো এখানটাতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। এবার আসছি আমি যে ফাতিমা ভুট্টোর ব্যাপারে। ফাতিমা ভুট্টো যে মানুষটা রয়েছে, শি ওয়ান্স লিভড ইন করাচি অ্যান্ড দেন শি মুভ টু ডেমাস্কাস সিরিয়া অ্যান্ড ফ্রম দেন শি আই থিঙ্ক মুভ টু ক্যানাডা মেবি সামওয়্যার ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। তো ওখানটাতে মানে শি ডিসক্রাইবড সিরিয়া with the utmost care and with the utmost feeling and emotion how she was compelled to leave her homeland due to several communal or civil wars। সেই জিনিসপত্রগুলোকে এত সুন্দর করে বলে দেওয়া রয়েছে, ফর নট ফর সিঙ্গল টাইম ইউ থিঙ্ক দ্যাট ইউ আর আউট অফ সিরিয়া, ইউ ফিল দ্যাট ইউ আর ইন দ্য এন্টায়ার স্টোরি, ইউ ইউর সেলফ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। পুরো এন্টায়ার স্টোরিতে আপনি একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, এত সুন্দর করে খুব সূক্ষ্মভাবে প্রত্যেকটা ডিটেইলিং খুব সুন্দর করে দেওয়া রয়েছে, ফ্রম দ্য টোপোগ্রাফি, ফ্রম দ্য এন্টায়ার মানে ডেজার্ট যেগুলো একদম ধু ধু করছে, ফ্রম দেয়ার টু আ প্লেস যেখানটাতে মানে সমস্ত ক্রাশড হাউস হোল্ড, অবভিয়াসলি ওখানে অনেক বেশি পরিমাণে বোম্বার্ডমেন্ট হয়েছে আমরা সবাই জানি, তো সেইগুলোর জন্য ওখানকার বাড়িঘরগুলো কমপ্লিটলি ক্রাশড। তো সেরকম জায়গাগুলোকে এত সুন্দর করে ডিসক্রাইব করেছে, ইউ উইল ফিল ইট, ট্রাস্ট মি, ইফ ইউ রিড দিস বুক অর ইফ ইউ হ্যাভ অলরেডি ডিড। তো আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কিসের ব্যাপারে কথা বলতে বলছি, বাট ইফ ইউ হ্যাভ নট দেন গো ফর ইট। মানে এই বইটা পড়ার পর আমার সত্যি অনেক দিন সময় লেগেছিল নিজের হার্টকে কনভিন্স করতে যে আমার নেক্সট কোনো বই পড়া উচিত, আমার মেন্টালিটিটাকে চেঞ্জ করা উচিত। কারণ ফর এ সার্টেন টাইম ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম আই ফেল্ট দ্যাট আই এম স্টিল ইনসাইড দ্য স্টোরি। তো লাস্ট পাতা উল্টানোর পর আপনার দের ইজ নো গোয়িং ব্যাক টু ইয়োর ওল্ড সেলফ, কিছুদিন সময় লাগবে সেটা করতে করতে। তো ওদের যখন আবার সিরিয়াতে দেখা হয় তখন কি হয়, তখন যে সানি ছিল তার মন্টিকে একদম ভালো লাগতো না, আর মন্টি কেন এখানটাতে এসছিল সেটা ভেবেও ওর ভালো লাগতো না। কারণ কি মানে তখন বেসিক্যালি সানির কোনো কিছুই ভালো লাগতো না, কারণ কি সানি ওয়াজ বিট্রেড বাই হিজ ওন কাজিন। ওর যে কাজিন ওকে সিরিয়াতে ওরকম বিচ্ছিন্ন একটা লাইফ আন্ডারটেক করার জন্য বাধ্য করেছিল, সেই কাজিনই এখন সমস্ত কিছু ছেড়ে ছুড়ে রিফিউজিদেরকে এনে বা যারা মানে জিহাদিস্ট ছিল তাদেরকে দেশে নিয়ে এসে তাদের একটা রিফরমেশনের জন্য এখন সব জায়গাতে মানে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। তো এইটা দেখার পর মানে সানির আরও বেশি পরিমাণে রাগ হয় যে আমাকে বিট্রে করে তুমি এত বড় কাজকর্ম করছো, হোল্ড অন, আই উইল বি দেয়ার ওয়ান্স ইন মাই লাইফ ম্যান, আই উইল কিল ইউ। তো এটা ও নিজে সবসময়তে ভাও নিতে থাকতো। আর মন্টিকে ওর ভালো লাগতো না, কারণ মন্টিকে মনে হতো যে মন্টি হয়তো এই বড় একটা মুভমেন্টের জন্য ফিট নয়, কারণ মন্টি এখানে এসছে ভালোবাসার জন্য, এখানে কেউ ভালোবাসার জন্য আসে না, এখানে সবাই আসে কোনো একটা মানে বড় কাজ করার জন্যে। তো তাই জন্য মন্টির ওপরে সবসময় ওটা রাগ থাকতো। আর মন্টি যাকে ভালোবাসে ল্যালাকে সেটাও জানতে পেরে গেছিলো আফটার এ সার্টেন পয়েন্ট অফ টাইম, আর জানার পরে মন্টিকে কেস খাইয়ে দিয়েছিল। এবার মন্টিকে যখন কেস খাইয়ে দেয়, ল্যালার পাস্ট যে লাইফ ছিল সেটারও কিছু কিছু এভিডেন্স সানি কালেক্ট করে ওদের যে হেড ছিল তাকে দেখায়। দেখানোর পরে দে ডিসাইডেড অল দ্য পিপল এক্সেপ্ট মন্টি যে ল্যালাকে মেরে ফেলা হবে। তো এই ডিসিশনটা নেওয়ার সময়তে হু উইল কিল ল্যালা, অবভিয়াসলি ইটস সানি, কারণ তার সেটা দিয়ে হয়তো সানির একটুখানি ভেতরে কোনো আনন্দ হবে। কিন্তু আমরা গল্পের শেষে এটাই দেখতে পারি যে মন্টি একটা খুব বড় স্ট্রং স্ট্যান্ড নেয় ফর ল্যালা। তো ও কী করে, ও মানে সানিকে কনভিন্স করে যে আই উইল কিল ল্যালা উইথ মাই ওন হ্যান্ড, কিন্তু এটা করতে গিয়ে সানি মন্টি কিল্ড সানি। তো এটাই হলো স্টোরিটা পুরোটা এন্টায়ারটা। খুবই কম ভাষায় বলেছি, এইটুকুনি ভাষায় বলে এটার কোনো ইমোশনসই কনভে করা যাবে না হয়তো, তার জন্য আপনাদেরকে এই বইটা পড়তে হবে। অ্যান্ড আই স্ট্রংলি অ্যান্ড উইথ অল মাই হার্ট রেকমেন্ড অল অফ ইউ টু গো ফর দিস বুক। তো এটাকে সাইডে রেখে আজকে আমি আরেকটা বইয়ের ব্যাপারে কথা বলবো, যেটা হচ্ছে কামিলা শামশির দ্য বার্ন শ্যাডোজ। তো এই বইটা আমি অনেকদিন আগে পড়েছি, এই বইটা আমি রিসেন্টলি পড়িনি, কারণ এই বইটা আমি অনেক দিন আগে পড়েছি, অ্যারাউন্ড 2020 ফার্স্টের দিকে হয়তো, তারও আগে পড়তে পারি, আমি খুব একটা শিওর নই। তো এই গল্পটা হলো হিরোকো তানাকা নামে একজন মানুষের হু বিলংড টু কি বলে নাগাসাকি, যে ওখানটাতে থাকতো। ওখানটাতে ওর একটা খুব সুন্দর লাইফ ছিল, অবভিয়াসলি অ্যারাউন্ড 1945 সিচুয়েশন ওয়ার কোয়াইট নট কন্ডিউসিভ টু লিভ ইন আ প্লেস লাইক নাগাসাকি ওর হিরোশিমা, কোথাও থাকার মতন সত্যি মানে সিচুয়েশন ভালো ছিল না। তবুও ইট ওয়াজ দেয়ার হোম, দে ওয়্যার লিভিং ইন দিস প্লেসেস কনসিডারিং ইট টু বি দেয়ার হোম, তারা ভালো ছিল।
আর হিরোকো একটা মানুষের প্রেমে পড়ে হু ওয়াজ ফ্রম বার্লিন আর হুজ নেম ওয়াজ কনরাড। তো সেই সময় তো ওদের একটা খুব ভালো রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছিল, বাট সাডেনলি অন দ্য ভেরি আনফেথফুল ডে, অন আ ভেরি আনফর্চুনেট ডে, যেখানটাতে নাগাসাকিতে একটা নিউক্লিয়ার বোম ড্রপ করা হয়েছিল, অ্যান্ড ফর দ্যাট রিজন হিরোকো লস্ট হার ফাদার অ্যান্ড হিরোকো লস্ট হার লাভ অফ লাইফ, যার সাথে ও অনেক বেশি স্বপ্ন দেখেছিল একসময়তে নিউ ইয়র্কে গিয়ে সেটেল করবে, দে উড হ্যাভ ফ্যামিলি, দে উড হ্যাভ কিডস, এরকম এরকম স্বপ্ন দেখেছিল ও। কিন্তু দেখার পর অবভিয়াসলি এই যে ওই বোমটা ফেলার পর এভরিথিং বিকেম লাইক শ্যাটার্ড, সব কিছু স্ম্যাশড হয়ে গেছিলো। কিন্তু ডিসপাইট অফ দ্য ফ্যাক্ট হিরোকো কখনো নিজের বিশ্বাস ছাড়েনি, আত্মবিশ্বাস ছাড়েনি। তো হোয়াট শি ডিসাইডেড ও ডিসাইড করেছিল বেসিক্যালি যে আমি নাগাসাকি থেকে দিল্লিতে যাব ইন্ডিয়াতে, যেখানটাতে কনরাডের ফ্যামিলি রয়েছে, ওখানটাতে গিয়ে ও কনরাডের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি বানানোর চেষ্টা করবে। তো ও ওখান থেকে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে দিল্লিতে আসলো। দিল্লিতে এসে এলিজাবেথ ছিল ওর সিস্টারের নাম, যার একটা বড় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়ালের সাথে বিয়ে হয়েছিল, বাট দ্য টাইম ওয়াজ 1945 অর 1946, যেখানটাতে আমাদের ইন্ডিয়াতেও অনেক বেশি পরিমাণের স্কার্মিশ চলছিল বিটুইন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড অল দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট, যারা চেষ্টা করেছিল ফরেনারদের কাছ থেকে আমাদের ইন্ডিয়াটাকে নিজের করে নেওয়ার। অবভিয়াসলি এটা হলো এক সময়তে। তো হিরোকে ভেবেছিল হয়তো আমি এখান থেকে ওখানে যদি যাই তাহলে হয়তো আমি একটা শান্তি পাবো, আমি হয়তো ওখানটা থেকে থাকতে পারবো কনরাডের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি ভেবে, কিন্তু সেটাও পসিবল হয়নি। ঠিক around 1947 another very big event in history came in India, মানে একদম ওভারশ্যাডো করে দিয়েছিল ইন্ডিয়ার মানুষদেরকে। ইন্ডিয়া বিকেম পার্টিশনড অ্যান্ড পাকিস্তান ওয়াজ ক্রিয়েটেড। আর তারপরে পার্টিশনের সময়তে মাইগ্রেশন, ডিফারেন্ট টাইপ অফ থিং ছিল, অনেক জিনিসপত্র, এগুলো হয়তো আপনারা জেনেই থাকবেন। কিন্তু হিরোকো যখন দিল্লিতে গিয়েছিল, দিল্লিতে গিয়েও মানে ও যখন এলিজাবেথের বাড়িতে ছিল, ওখানটাতে সাজ্জাদ নামে একটা ছেলের সাথে ওর প্রেম হয়ে গেছিলো, যে দিল্লিতেই থাকতো। তো তারপরে সাজ্জাদের সাথে ওর বিয়েও হয়ে যাও, বিয়ে করে নেয় পালিয়ে, কোনো কিছু না জেনে শুনে, জাস্ট মুসলিমে কনভার্টেড হয়, তারপরেও বিয়ে করে নেয়। কিন্তু ভেবেছিল যে সাজ্জাদের সাথে হয়তো আমি এখানটাতে ভালোভাবে থাকতে পারবো, কিন্তু দ্যাট ওয়াজ নট পসিবল ডিউ টু পার্টিশন। ওদেরকে সমস্ত কিছু লাগেজ গুছিয়ে নিয়ে ইসলামাবাদে যেতে হয়েছিল, কারণ কি যদি সেই সময়তে দিল্লির মতো একটা জায়গাতে থাকতো তো অবভিয়াসলি দে উড হ্যাভ লস্ট দেয়ার লাইফ। তো সেটা রিস্ক ওরা নেয়নি, ওরা ওদের বাড়িকে পেছনে ফেলে, স্পেশালি সাজ্জাদ, যে এই জায়গাটাকে নিজের ফর নট ফর সেঞ্চুরিজ, ফর লাইক মেনি ইয়ার্স কল্ড দিস প্লেস হিজ হোম, সেই জায়গাটাকে ছেড়ে ও ইসলামাবাদ যায়, সেখানে গিয়ে ওরা সেটেল করে। হিরোকোর লাইফটা আবার সুন্দরভাবে মানে সুন্দরভাবে কি বলবো মানে ফ্লারিশ হতে থাকে আস্তে আস্তে। তো সেখানটাতে অনেক দিন পর্যন্ত ও লাইফে অনেক শান্তি ছিল, কোনো রকম কোনো প্রবলেমস আসেনি। দেন হিরোকো অ্যান্ড সাজ্জাদ হ্যাড দেয়ার ফার্স্ট বর্ন, একটাই ছেলে ছিল যার নাম ছিল রাজা। এবার রাজা ওখানটাতে বড় হচ্ছে, কোনো অসুবিধা নেই। রাজার মানে লাইফে, টিনেজ লাইফে যা যা প্রবলেম থাকে, অনেক সময় মানুষ কনফিউজ থাকে, সবাই টিনেজ লাইফে প্রবলেম থাকে, আমিও ছিলাম, হয়তো আপনিও ছিলেন। তো প্রবলেমটা হচ্ছে হলে ওর বাবা চাইতো একটা বড় লয়ার হোক, কারণ কি ওর বাবারও এক সময় তো স্বপ্ন ছিল আমিও অনেক বড় লয়ার হবো, কিন্তু সেটা হতে পারেনি ডিউ টু সেভারাল লাইক পলিটিক্যাল ইস্যুস। তো ও চেয়েছিল যে আমার ছেলে একটা বড় লয়ার হোক, কিন্তু ওর মানে রাজার যে নিজের ইচ্ছে ছিল সেটা হলো ওর ল্যাঙ্গুয়েজে খুব একটা বেশি ফ্লুয়েন্সি ছিল, বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, আর ওই ল্যাঙ্গুয়েজ নিয়েও কিছু করতে চাইতো ফার্স্ট অফ অল। তো কিন্তু সেরকম ধরনের, আর এইটা ছাড়াও লাইফে কিছু কিছু ক্রাইসিস ছিল, আর কিছু কিছু প্রবলেমের জন্য, কনফিউশনের জন্য কী করেছিল ও একটা লাইফে বিশাল বড় স্টেপ নিয়েছিল, সেটা হচ্ছে ওর একটা বন্ধু হয়েছিল যার নাম ছিল আবদুল্লাহ, মেবি হ্যাঁ আবদুল্লাহ। তো ওর যে বন্ধু ছিল আবদুল্লাহ, সে ওকে কনভিন্স করেছিল যে তোমার লাইফে যদি কোনো রকম কোনো মোটিভ না থাকে, সো আই হ্যাভ আ সাজেশন, আই ক্যান গিভ ইউ দ্যাট। তখন আজ জিজ্ঞেস করেছে হোয়াট দ্য সাজেশন ইজ। বেসিক্যালি আবদুল্লাহ বিলংড টু আফগানিস্তান, যারা যখন সোভিয়েত ইনভেশন হয়েছিল আফগানিস্তানে, দেন দে ওয়ার কম্পেল টু লিভ দেয়ার কান্ট্রি, আর ওরা পাকিস্তানের একটা পার্টিকুলার জায়গাতে রিফিউজি হিসেবে ছিল। তো এই করতে করতে রাজার অনেকটা বেশি নলেজ হয়ে গেছিলো যে মানে আফগানিস্তান থেকে হাউ দে ওয়ার ড্রিভেন আউট অ্যান্ড হাউ দে লস্ট লাইক মোস্ট অফ দেয়ার ফ্যামিলি লাইফস, তারপরে ওরা এখানটাতে কী করে আসলো, এখানে এসে কী করে সেটেলমেন্ট তৈরি করলো, এই সমস্ত কিছু জানার পর মানে তখন রাজার মনে হচ্ছিলো যে ফাইনালি আই এম ফাইন্ডিং সামথিং ওয়ার আই ক্যান গিভ মাই সেলফ 100%, যেটা দিয়ে আমি লাইফে কিছু চেঞ্জেস আনতে পারবো। এবার যখন আমরা খুব আর্লি টিনেজ লাইফে থাকি, আমাদের রক্ত খুব গরম থাকে, we just want to do something, when we do not like to wait for something which will bear fruit, rather we just want to prove everybody, or we just want to even seek the satisfaction which would be very rigorous and very hard. তো রাজাও সেরকম একটা ডিসিশন নিয়েছিল, ও ডিসাইড করলো যে মুজাহিদিন জয়েন করবে, যারা আফগানিস্তানে গিয়ে লড়াই করবে সোভিয়েত রেড আর্মিদের এগেনস্টে। তো এরকম করার পর আই থিঙ্ক রেড আর্মি বলতো ওদেরকে,
মেবি। আর আমি যদি ভুল বলে থাকি আপনারা দেখে আমাকে জানাবেন অবভিয়াসলি। তো এরকম করার পর হি ওয়েন্ট টু আ ক্যাম্প, যেখানটাতে মুজাহিদ্দিনদেরকে মুজাহিদ্দিনদেরকে ট্রেনিং দেওয়া হতো। কিন্তু সেখানটাতে গিয়ে ও রিয়েলাইজ করলো যে লাইফ ইজ ভেরি ডিফিকাল্ট। মানে ও নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে, নিজের বাবা মার সঙ্গ ছেড়ে বেরিয়ে যখন এরকম একটা জায়গা থেকে আস্তে আস্তে মানে এক্সপিরিয়েন্স করতে থাকলো, হি ওয়াজ কমপ্লিটলি শ্যাটার্ড ইনসাইড হিজ হেড যে আমি কি দেখছি এই সমস্ত জিনিসপত্র, আমি তো এগুলো চাইনি নিজের লাইফে। আমি কোনো ভালো কাজ করতে চাইছিলাম, আমি ভেবেছিলাম যে এখানটাতে এসে হয়তো আমি লাইফে কোনো একটা মিনিং পাবো, বাট থিংস ওয়ার নট অ্যাট অল লাইক দ্যাট। তারপরে কি হয়েছে, তারপরে ওকে ওখান থেকে বার করার পেছনে একজনের হাত ছিল, যার নাম হচ্ছে হ্যারি। এবার হ্যারিকে হিরোকোর যে এক্স বয়ফ্রেন্ড ছিল কনরাড, তার যে বোন ছিল, মানে হ্যারি হচ্ছে ওর বোনের ছেলে ছিল বেসিক্যালি। তো ও সিআইএতে কাজকর্ম করতো। তো এর জন্যে এরকম একটা সিচুয়েশন থেকে হ্যারি ওকে বার করার পর হ্যারি ওকে নিয়ে ওর নিজের কোনো চেনা পরিচিত লোকের সাথে ইয়ে করে কোনো একটা কাজকর্ম দেয়। তো এইভাবে হিরোকোর লাইফটা আবার ফ্রম ওয়ান প্রবলেম টু আনাদার প্রবলেম করে এক্সপান্ড করতে থাকে। তো মিনওয়াইল অ্যাট আ সার্টেন পয়েন্ট অফ টাইম সাজ্জাদ ডাইড। আর যখন সাজ্জাদের ডেথ হলো, হিরোকো ওয়াজ কমপ্লিটলি আগেন ব্রোকেন। তো তারপর ওর ছেলে ওর লাইফে ফিরে আসে, মানে ওর ছেলে ওর সঙ্গেই থাকার চেষ্টা করে। কিন্তু যখন সাজ্জাদ মরে যায় তখন হিরোকো ডিসাইড করে যে ও পুরোনো বন্ধুত্ব আবার মানে রিভ্যাম্প করবে। তো সেই জন্য ও করাচি ছেড়ে দিয়ে আমেরিকা চলে যায়, যেখানটাতে হ্যারির মা ছিল। এবার দুজনে মিলে শান্তিতে থাকার চেষ্টা করে। তো লাস্টে আমরা এটাই দেখতে পারি যে হ্যারি যে ছিল, হ্যারি মারা যায়, হ্যারিকে কিছুতে বাঁচানো পসিবল হয় না। কিন্তু শেষের দিকে হ্যারির মেয়ের সাথে রাজার একটা ফ্রেন্ডশিপ হয়। তো এরকম করেই ওরা মানে ভালোভাবে লাইফস্টাইল লিড করে, সেরকম করে ওদের কোনো প্রবলেম আর হয় না বেসিক্যালি। আর গল্পটার শেষে একটা খুব সুন্দর আন্ডারটোন রয়েছে যে মানুষ যে সমস্ত এই ধরনের আউটফিটগুলোকে জয়েন করছে, বিভিন্ন মুজাহিদ্দিন অর এনি কাইন্ড অফ টেরর আউটফিটগুলো যেভাবে জয়েন করছে, দের আর সেভারাল প্রবলেমস ইন দেয়ার লাইফ। কেউ ইচ্ছে করে আর এগুলো জয়েন করছে না। এই গল্পটা আমাদেরকে এটাই শো করছে যে পিপল অ্যারাউন্ড দিস প্লেসেস লাইক ইন দ্য সাউথ এশিয়া, ওখানটাতে মানুষের অনেক প্রবলেমস রয়েছে লাইফে। উই আর কনসিডার্ড পুয়ার অবভিয়াসলি, আই এম নট আ ভেরি বিগ পিপল। মানে আমাদের অনেক অনেক ডিসক্রিমিনেশন রয়েছে বেসিক্যালি প্লেসেস ইন আফগানিস্তান আর পাকিস্তান, যেইসব জায়গাগুলো রয়েছে সেখানে আফগানিস্তানে ডেমোক্রেসি নেই, পাকিস্তানে ডেমোক্রেসি আছে। কিন্তু তবুও এই এখানকার যে মানুষগুলো রয়েছে তারা মোস্টলি এথনিক ড্রিভেন। ওদের ওখানটাতে অনেক ট্রাইবাল পিপল রয়েছে যারা নিজেদের ক্ল্যানকে বেশি করে সাপোর্ট করে। তো এই ধরনের একটা জায়গাতে যদি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে হয় আমাদেরকে, তাহলে অনেক বেশি প্রবলেমে পড়তে হবে। সেরকম কিছু কিছু প্রবলেমের কথা এখানটাতেও বলে দেওয়া রয়েছে। আর এগুলো থেকে বেরোনোর হয়তো কোনো রকম কোনো কথা বলে দেওয়া নেই, কিন্তু এই জিনিসপত্র মানে ডেসপাইট অফ জয়নিং সামথিং কল মুজাহিদিন, পিপল আর নট ব্যাড। You cannot consider some people bad only because they are Muslim. No, they are human being, they are just like us. তো এই গল্পগুলো আমাদেরকে এইটুকুনি বলেছে। আর এরপর আমি যে গল্পটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দ্য পার্ল দ্যাট ব্রোক ইটস শেল। এই গল্পটা ভীষণ সুন্দর। আমি এই গল্পটা সবে সবে পড়ছি। এই গল্পটার ব্যাপারে আমার বেশি করে কিচ্ছু বলা নেই, বাট আমি গল্পটা পড়ে আসবো কয়েকদিন পর আপনাদের সাথে কথাবার্তা বলতে। এইটা হচ্ছে আফগানিস্তানের একটা চিরাচরিত অনেক পুরোনো একটা ট্রেডিশনের ব্যাপারে বলা হয়েছে, যেটা নাম হচ্ছে বাচ্চা পশ। এবার হোয়াট ইজ বাচ্চা পশ? বেসিক্যালি ইটস টাইপ অফ আ টম বয় হুইচ উই ফেস অ্যাজ টম বয়েজ। আমাদের এখানটাতে টম বয়, কিন্তু আমাদের যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে এখানটাতে টম বয় হচ্ছে একটা চয়েস অফ লাইফ। কিন্তু ইন প্লেসেস লাইক আফগানিস্তান বাচ্চা পশ ইজ নট এ চয়েস, রাদার ইটস অ্যান অব্লিগেশন। যে সমস্ত ফ্যামিলিতে ছেলে থাকে না, কারণ কি মানে এই ধরনের যে কান্ট্রিগুলো রয়েছে সেখানটাতে ফ্যামিলিতে একটা ছেলে থাকলে সেটাকে খুবই পায়াস বলে কনসিডার করা হয়। কারণ কি একটা ছেলে নিজের ফাদারকে ইনহেরিট করবে। বাড়ির অনেক কাজকর্মে ছেলে লাগে যেগুলো মেয়েরা করতে পারবে না, কারণ কি মেয়েদের অতটা বেশি পরিমাণে লিবার্টি নেই ওরকম জায়গাতে। তো এখানটাতে বাচ্চা পয়স যে রয়েছে সে মানে যেখানে যেই সমস্ত ফ্যামিলিতে ছেলে থাকে না, তাদের কোনো একটা মেয়েকে ছোটোবেলা থেকে ছেলেদের পোশাক আশাক, ছেলেদের আদব কায়দা, ছেলেদের মতন করে রাস্তায় বেরিয়ে ফুটবল খেলা, ক্রিকেট খেলা বা ছেলেদের মতন করে রাখতে রাখতে ওরা at the end of their not at the end of their life but after till a certain point of their life ওরা মানে ছেলে হিসেবেই থাকে ফ্যামিলির। আর ফ্যামিলির সমস্ত সাস্টেনেন্সগুলো ওরা ছেলে হিসেবেই করতে থাকে, বাবার পাশে দাঁড়ায়, ফ্যামিলির যে কোনো মানে কাজকর্মে সাহায্য করে। তো এই ট্রেডিশনের নাম হচ্ছে হলো বাচ্চা পশ। আর এরকম সময়তে অনেকের কী হয়, অ্যাটলিস্ট এট দ্য টাইম দে আর রিচিং দেয়ার মেজরিটি, ততদিন পর্যন্ত ওদের মানে যখন ওদের ফিজিক অতটা বেশি পরিমাণে ফ্লারিশ করে না, দে ক্যান রিমেইন বাচ্চা পশ। কিন্তু ওয়ান্স দেয়ার লাইক দেয়ার বডি স্টার্ট গ্রোয়িং
লাইক গোয়িং ফ্রম সেভারাল অ্যাঙ্গেল, তখন ওদেরকে এই বাচ্চা পশ ট্রেডিশনটাকে ছেড়ে নিজেদের আলটিমেট নিজেদের অরিজিনাল আইডেন্টিটিকে অ্যাকসেপ্ট করতে হয়। কিন্তু অনেকে রয়েছে যারা এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না এখনকার দিনে আফগানিস্তানে। তারা বাচ্চা পশ হিসেবেই সারা জীবন থেকে যেতে পছন্দ করে, কারণ কি অবভিয়াসলি এত দিন ধরে আমাদেরকে মানে এত বছর ধরে আমাদেরকে যেটা শেখানো হয়েছে একটা মানে দিনে তো সেটাকে আমরা ছেড়ে দিতে পারবো না, তো আমাদেরকে সেটা নিয়ে ওরা অনেকে থেকে যায় ইভেন টিল দ্য এন্ড অফ দ্য লাইফ দে হোল্ড অন টু বাচ্চা পশ। কিন্তু এখানটাতে কি রয়েছে, এখানটাতে একটা স্টোরি রয়েছে যেটা হচ্ছে যেটা ক্যারেক্টার রহিমা, এটা হচ্ছে হলো ওর নাম, কিন্তু হাউ রহিমা চেঞ্জেস টু রহিম অ্যান্ড হোয়াটস দ্য অবস্ট্যাকল শি অর হি ফেসড ইন হার অর হিজ লাইফ, সেগুলো এখানটাতে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। গল্পটার কয়েকটাই মাত্র পেজেস পড়া হয়েছে এখনো পর্যন্ত। যেটা হচ্ছে হলো একটা লোক রয়েছে আরিফ তার নাম, তার ফ্যামিলিতে 5টা মেয়ে রয়েছে, কোনো ছেলে নেই, তো তার জন্য আরিফের ওয়াইফ ইজ ভেরি মাচ অ্যাশেমড টু বিকাম হিজ ওয়াইফ। কিন্তু তখন ও ডিসাইড করলো, ওদের একটা মানে আন্টি রয়েছে, সেই আন্টিটা ওর মাকে বাধ্য করলো যে তোমার যেহেতু কোনো ছেলে নেই তুমি তোমার একটা মেয়েকে ছেলে বানিয়ে দাও। আর তার মধ্যে ইয়াংগেস্ট না মিডলে ছিল রাহিমা, যে একদম ছোটো না আর একদম বড়ও না, তো ওর অনেক দিন পর্যন্ত ওর ফ্যামিলিকে সাস্টেইন করতে পারবে ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল। তো তার জন্য ওকেই ডিসাইড করা হয় যে রহিমা থেকে রহিম বানাবে। আর এরকম সময় তার একটা স্টোরি বলা হয়, শাকিবা নামে একজন মহিলা ছিল যে 1905 to 6 এরকম সময় তা আফগানিস্তানে থাকতো, সেটা ওদের গ্র্যান্ড মাদার। তো এরকম সময়তে থাকার সময়তে হাউ শাকিবা ওর ফ্যামিলিকে সাস্টেইন করেছিল, নট ফ্যামিলিকে মানে হাউ শাকিবা সাস্টেইনড হার ওন সেলফ বিকামিং আ বাচ্চা পশ, এই গল্পটা বলে রহিমাকেও রহিম হতে বাধ্য করা হয়। কিন্তু এটা যে রহিমার লাইফে শুধুমাত্র প্রবলেম এনেছিল তা না, রাদার এটা ওর লাইফকে একটা খুব সুন্দর এন্ডিংও দিয়েছিল, সেটা আমি এখনও চাইনি শেষ পর্যন্ত যেতে হবে। কিন্তু এই গল্পটাতে যেটা রয়েছে, আমি আগে যে গল্প দুটো বললাম সেই গল্প দুটোতে খুব সুন্দর ন্যাচারাল অ্যাসপেক্ট রয়েছে, আপনাদের বুঝতে সুবিধা হবে, আপনাদেরকে অনেক বেশি করে ভাবতে বাধ্য করবে ওই ন্যাচারাল অ্যাসপেক্টগুলো। তা আমার মনে হয় যে একটা গল্পতে ন্যাচারাল অ্যাসপেক্টগুলোকে একটুখানি ইনক্লুড করা উচিত টু মেক দিস এন্টায়ার স্টোরি ভেরি বিউটিফুল। কিন্তু এই বইটাতে সেরকম কোনো কিছু নেই। এই বইটাতে রাদের মানুষগুলোকে বেশি করে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এটা নাও হতে পারে, আমি জাস্ট আমার নিজের ওপিনিয়ন বলছি, মেবি আউট অফ মাই ডেলিরিয়াসনেস। কিন্তু আমার মনে হয় যদি একটুখানি, কারণ কি আফগানিস্তান ইজ আ ভেরি বিউটিফুল প্লেস, trust me. It's not only the Bamiyan or it's not only like Panjshir or places like that. Afghanistan has literally beautiful places. It's not even the Hindu Kush mountain. আফগানিস্তানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, বিং দ্য কোল্ড ডেজার্ট টাইপ অফ আ প্লেস, যেখানটাতে মানে খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়, অ্যাট দ্য সেম টাইম ইটস এ ভেরি ড্রাই অ্যান্ড অ্যারিড রিজিয়ন। এখানটাতে ভীষণ সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কিন্তু সেইগুলো যদি এখানটাতে একটু একটু ইনক্লুড করতো, মানে আমার মনে হয় জিনিসটা আরও বেশি সুন্দর হতো। আর মানে হ্যাভিং নট অনলি আফগানিস্তান হ্যাজ অ্যারিড রিজিয়ন্স, রাদার ওখানটাতে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানটাতে গ্রিনারি রয়েছে, যেখানটাতে খুব সুন্দর সুন্দর ভ্যালিজ রয়েছে, যেখানটাতে চারিদিকে হয়তো পাহাড় রয়েছে বাট মধ্যিখানে ছোট্ট একটু গ্রিন ভ্যালি রয়েছে। এই জিনিসপত্রগুলো যদি এখানটাতে ইনক্লুড করতো, আমার মনে হয় গল্পটা হয়তো আরও ভালো হতো। তবুও 10-12টা পেজ পড়ে কোনো গল্পকে বিচার করা উচিত না। বাই দ্য ওয়ে, আমার আজকে আর কিছু বলার নেই, আমি আজকের ভিডিওটা এখানেই কনক্লুড করছি। আই হোপ ইউ গাইজ লাইক মাই টুডেজ ভিডিও। আমি আজকে লোকেশন চেঞ্জ করেছি, নিজেকে চেঞ্জ করেছি, একটু বেশি করে মেকআপ করেছি, আর মানে যাই হোক গরমে খুব ঘামছিও। তো আই হোপ ইউ গাইজ লাইক মাই টুডেজ ভিডিও, আর আমাদের নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন বাই, অল অফ ইউ গাইজ টেক কেয়ার, অ্যান্ড মি অ্যান্ড মাই মাদার যে আজকে নেই এই ভিডিওতে, বাট বি ভেরি ভেরি হ্যাপি ইফ ইউ গাইজ কাম অ্যান্ড ভিজিট আওয়ার চ্যানেল এগেন। থ্যাংক ইউ, বাই।